হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমরা ক্লাস 11-এর স্পেশাল চ্যাপ্টার রোটেশনাল মোশন মোতে রয়েছি। এইটা আমাদের পিডিএফ অনুযায়ী চ্যাপ্টার নম্বর 7। আজকের আলোচনার বিষয় হলো কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম। দেখো, আমরা যখন রৈখিক বেগের কথা বলেছিলাম, অর্থাৎ চলনের কথা বলেছিলাম, তখন আমরা একটা স্মল পার্টিকেলের কথা চিন্তা করেছিলাম। মানে একটা বস্তু যদি বড়ও হয়, সেক্ষেত্রে আমরা একটা পয়েন্ট হিসাবে তাকে ট্রিট করেছি। সেক্ষেত্রে তার গতি এরকম হোক কিংবা এরকম হোক কিংবা এরকম হোক, সব ক্ষেত্রে তার চলন, অর্থাৎ সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, সময়, গতিবেগ পরিবর্তনের হার, এই সমস্ত আলোচনা করেছিলাম। আর তার পেছনে কি ছিল না, এর উপর একটা বল প্রয়োগ হচ্ছে, এই বলের ডিরেকশান বিভিন্ন হচ্ছে, সেই অনুযায়ী তার ত্বরণ সৃষ্টি হচ্ছে। এখানে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি সেটা হলো রোটেশনাল মোশন। একটা বস্তুর ঘূর্ণন ঘটবে। কেমন? একটা বস্তু যখন ঘূর্ণন ঘটছে, সেক্ষেত্রে তার বিভিন্ন অংশের মধ্যে কিন্তু একটা বিস্তৃত বস্তুর কথা আলোচনা হচ্ছে, সেখানে এরকম বিস্তৃত বস্তুর কথা আলোচনা হচ্ছে, সেখানে বিভিন্ন অংশের কিন্তু বেগের মান আলাদা হতে পারে, রৈখিক বেগ আলাদা হতে পারে। এখানে একটা পয়েন্ট পার্টিকেল বলেছিলাম, একটা পয়েন্টের জন্য তার প্রতি মুহূর্তের বেগ সেটা নির্দিষ্ট, এই মুহূর্তে একটা বেগ, এই মুহূর্তে একটা বেগ আলাদা আলাদা থাকতে পারে, কিন্তু একটাই পার্টিকেল। আর এখানে কিন্তু অনেকগুলো পার্টিকেলকে নিয়ে চলতে হচ্ছে, তার জন্য এখানে বিভিন্ন পার্টিকেলের গতিবেগ বিভিন্ন রকম হয়। এবং শুধু তাই নয়, এখানে একটা অ্যাক্সিস থাকে, অ্যাক্সিস অফ রোটেশন থাকে। সেই অ্যাক্সিসের সাপেক্ষে কোনো কোনো পয়েন্ট হচ্ছে কনস্ট্যান্ট, স্থির একেবারে রেস্টে আছে, আবার কোনো কোনো পয়েন্ট গতিশীল আছে, আবার কোনো কোনো পয়েন্ট বেশি গতিশীল আছে। তাহলে এখানে আমি যখন বলবো যে একটা বস্তুর রোটেশন হচ্ছে, পিওর রোটেশন হচ্ছে, শুধুমাত্র তার রোটেশন, ঘূর্ণন হচ্ছে, স্পিন হচ্ছে, সেক্ষেত্রে তার উপরে লব্ধি বল এফ নেট ইকুয়ালস টু 0, কিন্তু টি নেট, টাউ নেট নট ইকুয়ালস টু 0। এখানে এর উপর একটা বলের ভ্রামক কাজ করছে। এই যে বলের ভ্রামকটা, এটা কিন্তু সব বিন্দুতে সমান হচ্ছে না। এখানে বিভিন্ন বিন্দুর ক্ষেত্রে বলের ভ্রামকের মান বিভিন্ন রকম হতে পারে বা হওয়া সম্ভব। এখানে যেমন আমি একটা বস্তুর উপর প্রযুক্ত বল বলেছিলাম, এখানে শুধুমাত্র বল বলেছিলাম, আর এখানে দুটো কথা প্রাসঙ্গিক, একটা হলো বল আর একটা হলো টর্ক, এই দুটো বিষয় প্রাসঙ্গিক। আর সেখানে যখন একটা বস্তুর ভর এবং বেগ আমরা গুণ করেছিলাম, সেখান থেকে আমরা ভরবেগ পেয়েছিলাম, সেটাকে আমরা বলেছিলাম লিনিয়ার মোমেন্টাম। সেখানে শুধুমাত্র লিনিয়ার মোমেন্টাম ছিল, কিন্তু এখানে দেখো এই বিন্দুটার বেগ একরকম, এই বিন্দুটার বেগ একরকম, এই বিন্দুর বেগ, সকল বিন্দুর বেগ আলাদা আলাদা। আমি যদি যে কোনো একটা বিন্দুর বেগ বলি, সেক্ষেত্রে তার একটা লিনিয়ার মোমেন্টাম আছে, ভর আছে আর বেগ আছে, মানে ওই বিন্দুটার ভর বেগ রয়েছে। সাথে সাথে সে যে অক্ষ সাপেক্ষে ঘুরছে, আমি যদি এখানে অন্য একটা অক্ষ নিতাম, এই অক্ষ সাপেক্ষে তার যে এই রৈখিক বেগের ভ্রামক সেটা একরকম, আর এই অক্ষ সাপেক্ষে তার রৈখিক বেগের যে ভ্রামক, রৈখিক ভরবেগের, বেগের নয়, ভরবেগের যে ভ্রামক সেটা আলাদা। এই কারণে এখানে নতুন একটা রাশি সম্পর্কে আমরা জানব বা আমাদের জানতেই হবে, সেটা হলো কৌণিক ভরবেগ। রৈখিক ভরবেগের ভ্রামককে বলা হয় কৌণিক ভরবেগ। রৈখিক ভরবেগের ভ্রামককে রৈখিক ভরবেগের ভ্রামককে বলে কৌণিক ভরবেগ। প্রথমে আমরা এই কৌণিক ভরবেগ বিষয়টা কি প্রথমে আলোচনা করব, তারপরে কৌণিক ভরবেগ অ্যাকচুয়ালি এখানে ঘূর্ণনের জন্য কোথায় কি রোল, অ্যাকচুয়াল রোল প্লে কি করে, সেটা আমরা আলোচনা
করব। এখন আমরা এই ভরবেগের ভ্রামক, যে কোনো কিছুর ভ্রামক বলতে আমরা কি বুঝি না, আমি যদি বলি এইটা মূল বিন্দু, এখানে একটা পার্টিকেল রয়েছে, এই পার্টিকেলটার ভরবেগ mv, অর্থাৎ তাকে যদি আমি পি ভেক্টর দিয়ে চিহ্নিত করি, আর একটু ভালো করে লেখা যাক, পি ভেক্টর দিয়ে চিহ্নিত করি, তাহলে এর সাপেক্ষে, এই বিন্দুর সাপেক্ষে এই রৈখিক ভরবেগের ভ্রামক হবে কি না, এইখানে এই বিন্দুটাকে যদি আমি ও দিয়েছি, এটাকে যদি আমি এম দিই, তাহলে কি হবে না, ওর সাপেক্ষে এম বিন্দুতে যে ভরবেগ অর্থাৎ কৌণিক ভরবেগ তার ভ্রামক বলতে আমরা বুঝবো আর ক্রস পি। রৈখিক ভরবেগের ভ্রামক আর ক্রস পি, পি হলো রৈখিক ভরবেগ আর এই যে ভরবেগটা বলছি, একটা পার্টিকেলের তো ভরবেগ, ভরবেগ তো আর আপনাতে এমনি এমনি থাকবে না, এখানে একটা ধরো পার্টিকেল আছে তার ভরবেগ, অর্থাৎ পার্টিকেলের অবস্থান, কোথা থেকে অবস্থান না, আমি যে বিন্দুর সাপেক্ষে কৌণিক ভরবেগ পেতে চাইছি বা যে বিন্দুর সাপেক্ষে আমি ঘূর্ণন বিবেচনা করছি, সেই বিন্দুর সাপেক্ষে এই যে পার্টিকেলটার অবস্থান এম অবস্থান আমি বলছি, তার যে পজিশন ভেক্টর সেটা হলো কি আর, সেই পজিশন ভেক্টর আর ক্রস পি কে আমরা বলবো অ্যাঙ্গুলার মোমেন্টাম। এইটা হলো অ্যাঙ্গুলার মোমেন্টাম। যখন আমরা একটা পার্টিকেলের কথা বলবো তখন অ্যাঙ্গুলার মোমেন্টামকে এইভাবে লিখব। এবার যদি অনেকগুলো পার্টিকেল থাকতো, সিস্টেম অফ পার্টিকেল থাকতো, অর্থাৎ বস্তু সংস্থা বা কণা সংস্থা, সেই সংস্থার ক্ষেত্রে বিভিন্ন পার্টিকেলের কিন্তু অবস্থান আলাদা আলাদা হতো। সেক্ষেত্রে আমরা এই রকম এমআই ভর, সে ধরা যাক আরআই, হ্যাঁ, m1 যদি হয় এটা r1, m2 যদি হয় এটার পজিশন r2 ভেক্টর, আর mn যদি হয় এটার পজিশন rn ভেক্টর। প্রত্যেকটার কিন্তু পজিশন এই ও বিন্দু সাপেক্ষে আলাদা হতো। সেক্ষেত্রে প্রতিটির যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কৌণিক ভরবেগ সেটা আমরা পেতাম কি আরআই ক্রস পিআই। এবার আমি যখন এই সিস্টেম অফ পার্টিকেল, এই পুরো সংস্থাটার কৌণিক ভরবেগ বের করব, তখন আমাকে কি করতে হবে, এল সমান সামেশান এল আই সামেশান আর আই ক্রস ভি আমি লিখব। এবারে প্রথমে আমরা এই একটা পার্টিকেলের জন্য যে কৌণিক ভরবেগ তার এক্সপ্রেশন আমরা বের করার চেষ্টা করব, সিম্পল এক্সপ্রেশন বের করার চেষ্টা করব। এটা একটা ভেক্টর রাশি, এটা কি জাতীয় ভেক্টর রাশি, এর মাত্রা কি, একক কি, এগুলো প্রথমে আমরা বিবেচনা করে নেব, তারপরে আমরা এই জটিল কেসটায় আসব। ফার্স্ট আমার কাজ হলো গিয়ে যে এটা কি ধরনের রাশি। তুমি দেখতে পাচ্ছ যে এখানে এটা দুটো ভেক্টর রাশির ভেক্টর প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট থেকে এসেছে। এই যে রাশিটা পেয়েছি এটা হলো একটা ভেক্টর রাশি। তাহলে এল অর্থাৎ কৌণিক ভরবেগ এটা হলো একটা ভেক্টর রাশি। এই ভেক্টর রাশিটা কি ধরনের ভেক্টর রাশি না, এই ভেক্টর রাশিটাও কিন্তু অ্যাক্সিয়াল টাইপের ভেক্টর রাশি। অ্যাক্সিয়াল বাংলায় আমরা বলি অক্ষীয় ভেক্টর, কারণ এই আর ক্রস পি এরা যদি একটা প্লেনে থাকে, যদি নয় প্লেনে থাকবে যে কোনো একটা প্লেন, দুটো ভেক্টরের মধ্যে একটা প্লেন, আমরা দুটো ভেক্টরের মধ্যে যে কোনো দুটো রেখার মধ্যে আমরা একটা প্লেন কল্পনা করতে পারি। তাহলে এই দুটো ভেক্টরের মধ্যে আমরা একটা প্লেন কল্পনা করব, সেই প্লেনের সঙ্গে লম্ব দিকে এটা থাকবে। হ্যাঁ, তাহলে এই যে ভেক্টর অ্যাক্সিয়াল ভেক্টর বলছি, এই ভেক্টরটার দিক তাহলে এখানে কোন দিকে হবে, দেখো এখানে আর হচ্ছে এদিকে আমরা করেছি, আর পি আমরা এদিকে করেছি, তাহলে আর ক্রস পি করলে উপরের দিকে হচ্ছে, অর্থাৎ এল ভেক্টরটা এই তলের সঙ্গে লম্বভাবে এবং পৃষ্ঠার বাইরে, তোমরা খাতায় লিখলে এটা পৃষ্ঠার বাইরে লিখবে, আর এখানে আমার হোয়াইট বোর্ডের বাইরের দিকে কাজ করছে বলে ধরা হবে। এই হলো গিয়ে ক্রস প্রোডাক্টের কনসেপ্ট থেকে এর দিকটা নির্ণয় করতে পারলাম। এবারে আমি এর মান নির্ণয় করব। দেখো খুব ইন্টারেস্টিং, এখানে আর এবং পি এর মধ্যে অ্যাঙ্গেল, এটা হলো গিয়ে পি, এটা হলো গিয়ে পি, আর এই দিকে আর ক্যাপ,
আর আর পি এর মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয় তাহলে এল সমান আমি লিখব আর পি সাইন থিটা। এখানে কিন্তু আমি ভেক্টর চিহ্ন দিইনি, এর মানটা আমি শুধু নিয়েছি। তাহলে আমি এটাকে এরকম সাজিয়ে লিখতে পারি আর পারপেন্ডিকুলার ইন্টু পি, অথবা আর ইন্টু পি পারপেন্ডিকুলার, যাই লিখি না কেন এটা হবে। অর্থাৎ আর যেদিকে রয়েছে, আর ধরো এদিকে রয়েছে পি সাইন থিটা, তাহলে কোনটা হবে? এইটা পি সাইন থিটা। তুমি দেখো আমি কেন পি পারপেন্ডিকুলার বললাম না, দেখো এই দিকে রয়েছে আর এর পারপেন্ডিকুলার এটা রয়েছে, সেইটা হলো পি সাইন থিটা। এই কারণে আর ইন্টু পি পারপেন্ডিকুলার লিখলাম। এছাড়াও আমি যদি এরকম করে লিখি, এটা আর ভেক্টর, এটা ও, আর এইদিকে রয়েছে পি। এবারে আমি কি করব না, পি এর সঙ্গে আমি যদি লম্বভাবে অ্যাঙ্গেলটা নিই, এই আর এর ডিস্টেন্সটা নিই, তাহলে এইটা যদি থিটা হয় এইটা থিটা, আর এইটা থিটা হলে এটা হবে আর সাইন থিটা। তাহলে তুমি বুঝতেই পারছো যে এই লম্ব দূরত্বটা বোঝাতে আমি আর পারপেন্ডিকুলার দিয়েছি, সেটা এই সমীকরণটাকে। অর্থাৎ এখানে আমি পি ভেক্টরকে আমি এই দিক সমান রেখে আমি এখানেও লিখতে পারি। তাহলে বুঝতেই পারছো এদিকে আছে পি আর এদিকে আছে আর পারপেন্ডিকুলার। অর্থাৎ পি এর ভ্যালুর সঙ্গে আর পারপেন্ডিকুলার গুণ করলেও আমরা কৌণিক ভরবেগের মান পাবো। এসব আমরা হিসেব একটু পরেই করব, প্রবলেমে করব। এবারে আমি তার এককটা প্রথমে লিখে ফেলার চেষ্টা করব। দেখো ভরবেগ আর এটা হলো দূরত্ব। ভরবেগের একক কি? ভর ইন্টু বেগ, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। তার সঙ্গে আমি আর গুণ করব মিটার, তাহলে কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড, কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড। এইটা এইভাবে আমরা লিখতে পারছি। আবার সিজিএস পদ্ধতিতে আমরা কি লিখব? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড ইন্টু সেন্টিমিটার। তাহলে কী হবে? গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। অ্যাকচুয়ালি এটা কিসের ইউনিট? তুমি দেখো, তুমি যদি এনার্জির ইউনিট লেখো, এনার্জি মানে কি? শক্তির ইউনিট কি হয় না, কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে শক্তির ইউনিটের সঙ্গে তুমি যদি সেকেন্ড গুণ করে দাও, অর্থাৎ এনার্জি ইন্টু টাইম করলে যেটা পাও সেটা হলো কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড টু দি পাওয়ার -2 ইন্টু সেকেন্ড। এইটা করলে কি হবে? কিলোগ্রাম মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -1। এই যে কিলোগ্রাম মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -1, এটা হলো এনার্জি ইন্টু টাইমের ইউনিট। এটাও সেই একই। তাহলে এনার্জির সঙ্গে সময় গুণ করলে যে রাশি পাওয়া যায় তার যে একক, সেটা কৌণিক ভরবেগের এককের সঙ্গে সমান। তাহলে আমরা কৌণিক ভরবেগের এককে এনার্জির একক গুণিতক সেকেন্ড লিখতে পারি। অর্থাৎ আমি এটাকে জুল ইন্টু সেকেন্ড লিখতে পারি, বা সিজিএস পদ্ধতিতে এনার্জির একক আর্গ ইন্টু সেকেন্ড লিখতে পারি। তাহলে আমরা কৌণিক ভরবেগের এককে কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড, অথবা গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, অথবা জুল ইন্টু সেকেন্ড বা আর্গ ইন্টু সেকেন্ড, এটা দিয়ে প্রকাশ করতে পারি। এবারে তোমরা মাত্রাটাও বের করে নিতে পারবে। এগুলো ভেরি ইজি, তোমরা ক্লাস 9 থেকে এগুলো শিখে আসছো। তাও আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি যে এল এর মাত্রা তাহলে কী হবে? আর এর মাত্রা এল, পি এর মাত্রা এম এল টি টু দি পাওয়ার -1, এটা হলো রৈখিক বেগ, আর এটা হচ্ছে এল। তাহলে কী হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 হবে এই এল এর মাত্রা। এখানে এই এলটা কিন্তু দৈর্ঘ্যের, আর এই এলটাকে তুমি একটু অন্যরকম করে লিখতে পারো, এই এল এরকম করে লিখতে পারো। হ্যাঁ, তাহলে এল ইকুয়ালস টু এল এর যে মাত্রা, সেই মাত্রা অর্থাৎ কৌণিক ভরবেগের মাত্রা হলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। এই হলো গিয়ে রৈখিক ভরবেগের পরিমাপের বিষয়। এবার রৈখিক ভরবেগকে আমরা এই যে রাশিগুলো আমরা পেলাম, অর্থাৎ আমরা যে এক্সপ্রেশানগুলো পেলাম, সেই এক্সপ্রেশানগুলো দিয়ে প্রমাণ করতে চাইব বা পরিমাপ করতে চাইব। প্রথমে আমরা একটা ফার্স্ট এক্সাম্পল নেব, যে একটা বস্তু কণা, আমি কিন্তু এখন একটা পার্টিকেলের কথা বলবো, সিস্টেম অফ পার্টিকেলের কথা আমি পরে আসছি। প্রথমে আমি একটা পার্টিকেলের কথা বলবো। সেই পার্টিকেলটা একটা বৃত্তপথে যাচ্ছে, বৃত্তীয় গতি লাভ করেছে, একটা বৃত্তপথে সে ঘুরছে, আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। তার সবসময়কার বেগ
স্থির থাকে আমরা জানি, বেগের মান বেগ স্থির থাকে না, কারণ বেগের দিক চেঞ্জ হচ্ছে, বেগ স্থির থাকে না, বেগের মানটা স্থির থাকে। সেক্ষেত্রে আমি যদি এমভি বলি, এম ভরের পার্টিকেল ঘুরছে যদি বলি, তাহলে তার যে কোনো মুহূর্তে তার রৈখিক ভরবেগ কী হবে, এম ইন্টু ভি। শুধু রৈখিক ভরবেগের দিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু মান সব জায়গায় সমান। তাহলে এখানেও এমভি, এখানেও এমভি, এখানেও এমভি, সব জায়গায় তার রৈখিক ভরবেগের মান হবে এমভি। আর এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হলো আর। এটা যদি কেন্দ্র হয়, সি এর সাপেক্ষে, কেন্দ্রের সাপেক্ষে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, তাহলে আমরা কত পাবো, কেন্দ্রের সাপেক্ষে। দেখো যে কোনো কিছুর সাপেক্ষে কিন্তু কৌণিক ভরবেগ নেওয়া যেতে পারে, কিন্তু আমার এখানে কোনটা প্রাসঙ্গিক, এই সেন্টারের সাপেক্ষে ঘূর্ণনটা আমাদের প্রাসঙ্গিক। আমরা সাধারণত এই সেন্টারের সাপেক্ষে বস্তুর ঘূর্ণনটাকে দেখতে চাইবো। সেক্ষেত্রে সেন্টারের সাপেক্ষে কৌণিক ভরবেগ হবে কি না, কৌণিক ভরবেগের এক্সপ্রেশন আমরা জানি আর ক্রস পি, তাহলে হবে আর পি সাইন থিটা। তাহলে আমরা লিখতে পারি আর পারপেন্ডিকুলার ইন্টু পি, অথবা আর ইন্টু পি পারপেন্ডিকুলার। এই সমস্ত সব আমরা জানি। এবারে আমরা খুব সহজে যদি আমি দেখি, এই হচ্ছে পি এমভি আর এই হলো কি আর, অটোমেটিক্যালি সে পারপেন্ডিকুলার হয়ে আছে। দেখো এদের মধ্যে 90 ডিগ্রি কোণ আছে, তাহলে এখানে তুমি 90 ডিগ্রি বসালে এটা আসবে আর ইন্টু পি সাইন 90 ডিগ্রি। এইভাবেও করতে পারবে আর ইন্টু পি, অথবা আর পারপেন্ডিকুলার পি। এখানে তো অটোমেটিক এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, যেটা আর পারপেন্ডিকুলার বলছি ওটাই হলো গিয়ে এখানে আর, তাহলে এখানেও আর পি পেয়ে যাবে। আবার তুমি আর রেখে এটাকে পারপেন্ডিকুলার করবে, এটা তো এমনি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট আছে, এক্ষেত্রেও তুমি আর পি পাবে, যেভাবে তুমি দেখতে পারো। মোট কথা তোমাকে এই বিষয়টা সম্পর্কে খুব বেসিক একটু ক্লিয়ার হতে হবে। ক্লিয়ার হলে তুমি কিন্তু সবগুলো একই দেখতে পাবে, নইলে কিন্তু পাবে না। তাহলে আমি এই যে কোনো একটা এখানে রাখবো, তোমাদেরকে জাস্ট ফার্স্ট বলে তোমরা এই তিনটে এক্সপ্রেশন সম্পর্কে হ্যাবিচুয়েটেড হবে বলে আমি এটা দেখালাম। এবার আমি মুছে দিচ্ছি, যে কোনো একটা লিখছি এখানে। তাহলে সরাসরি আমি আর ইন্টু পি লিখে দিলাম। এখানে আর ইন্টু পি হচ্ছে এমভি, তাহলে এমভি আর যে কোনো একটা পার্টিকেল সে যদি একটা বৃত্তাকার পথে ঘোরে, তখন তার কৌণিক ভরবেগের মান হয় এমভি আর। এবারে দেখো প্রত্যেক ক্ষেত্রে দেখো আর এদিকে আর ক্রস ভি বা আর ক্রস পি কোন দিকে, উপরের দিকে। তাহলে এক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে যে কৌণিক ভরবেগ যে কোনো জায়গায় বৃত্তের যে কোনো পয়েন্টে তুমি দেখো, সেক্ষেত্রে কৌণিক ভরবেগটা এই পৃষ্ঠার সঙ্গে লম্ব বরাবর পৃষ্ঠার বাইরের দিকে রয়েছে। এবার আমি যদি এটাকে এক্স ওয়াই তল বলি, এটাকে যদি এক্স ওয়াই তল বলি, তাহলে এই পৃষ্ঠার বাইরেটাকে আমি জেড অক্ষ ধরতে পারবো, জেড অক্ষ ধরতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমি এল সমান লিখবো এম ভি আর কে ক্যাপ। এবারে তোমাকে একটা প্রশ্ন দেওয়া যাক, তোমাকে বলা হলো যে এইরকম একটা পার্টিকেল যার ভর এম, সে ভি বেগে, ভি তাৎক্ষণিক বেগ বা ভি বেগে, সে ভি দ্রুতিতে সে একটা সমবৃত্তীয় পথে গতিতে চলছে, এই বৃত্তপথের ব্যাসার্ধ আর। সেক্ষেত্রে তুমি কি পাবে না, দেখো আর ক্রস পি, এদিকে পি আর এদিকে আর, আর ক্রস পি, ক্রস প্রোডাক্টের নিয়ম কি, মুষ্টি নিয়ম, সব জায়গায় লাগবে। আর ক্রস পি ভেতরের দিকে আছে, তাহলে এখানে এইটাকে যদি আমি এক্স অক্ষ ধরি, এটাকে যদি ওয়াই অক্ষ ধরি, তাহলে উপরের দিকে জেড অক্ষ, তাহলে এটা মাইনাস জেড অক্ষের দিকে হবে। তখন আমরা এটা যদি ক্লকওয়াইজ হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে আমি এলটা এরকম পেয়েছি। ক্লকওয়াইজ হলে সেই একই প্রবলেমে, একই ভর বিশিষ্ট পার্টিকেল একই ব্যাসার্ধের বৃত্তপথে একই দ্রুতিতে ঘুরছে, তখন আমরা এর যে কৌণিক ভরবেগ পেতাম সেটা এল সমান পেতাম এম ভি আর টু কে ক্যাপ। তাহলে বুঝতেই পারছো যে এখানে দুটো দিক বরাবর একটা এই ভেক্টরটার দিক হতে পারে, একটা ওই দিকে অক্ষ, দুটো অক্ষ মানে দুদিক থাকে, এদিক আর ওদিক থাকে, এই কারণে এর দুটো দিক হচ্ছে, এই কারণেই হলো কৌণিক ভরবেগ একটা অক্ষীয় ভেক্টর। এবারে আমরা যদি পার্টিকুলার দিয়ে দিই একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন সে ঘুরছে, একটা ইলেকট্রন আমরা দেখেছি যে আমরা অ্যাটম পড়েছি, হাইড্রোজেন অ্যাটম পড়েছি, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে একটা প্রোটনকে কেন্দ্র করে একটা ইলেকট্রন ঘুরছে। সেই ক্ষেত্রে
তার কৌণিক ভরবেগ কত হবে। একটা ইলেকট্রন যখন একটা হাইড্রোজেনের নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে তখন তার যে রেডিয়াস হয় সেই রেডিয়াসটার মান হয় 0.53 অ্যাংস্ট্রম। এটা তোমরা জানবে, আমাদের ফিজিক্সেও 12-এ রয়েছে, কেমিস্ট্রিতেও একটু এগুলো পেয়ে যাবে ক্লাস 11-এ। সেইটা হবে 0.53 × 10⁻⁻10 মিটার। এটা হলো গিয়ে আর। এবারে ইলেকট্রন ঘুরছে, ইলেকট্রন যে বেগে ঘোরে সেই বেগটা কত না v সমান c/137। c মানে কত, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বাই 137। আমি এখন এটাকে আর ভাঙলাম না। এবারে m কত না m হলো ইলেকট্রনের ভর। এখানে ইলেকট্রন ঘুরছে, এরকম করে ঘুরছে। ইলেকট্রনের ভর তোমরা সকলেই জানো 9.11 × 10⁻⁻31 কেজি। এবার বৃত্তপথে যখন ঘুরবে তখন কি হবে, তার কেন্দ্রের সাপেক্ষে কৌণিক ভরবেগ থাকবে। রৈখিক ভরবেগ কত mv, আর কৌণিক ভরবেগ বের করতে গেলে কি করতে হয় r×p। তাহলে এখানে r আর p পরস্পর লম্বভাবে আছে। দ্বিতীয় গতির ক্ষেত্রে আমরা লাস্ট যে আলোচনাটা করলাম সেখানে আমরা পেয়েছি l সমান হবে mvr। এই এলটার ভ্যালু কত হয় আমরা এবার দেখব। m আমরা লিখব 9.11 × 10⁻⁻31, v 3 × 10⁻8/137, r 0.53 × 10⁻10। সবগুলোই আমরা কিন্তু সিজিএস ইউনিটে লিখেছি। তাহলে এর একক কি হবে না, সিজিএস ইউনিটে লিখলে এটা জুল সেকেন্ড হয় আমরা জানি, অথবা কিলোগ্রাম মিটার পার সেকেন্ড হয়। এবারে আমরা এর হিসেবটা করে নেব। 9.11 × 10⁻31 × 3 × 10⁻8 into 0.53 into 10⁻10। এইটা কত হয় প্রথমে দেখে নেব, তাকে আমরা 137 দিয়ে ভাগ করব। 137 দিয়ে ভাগ করলে যেটা এলো সেটা হলো কত 1.057, বাদ দাও 6 লিখে দিই, 1.06 into 10⁻34 জুল সেকেন্ড। এইভাবে আমরা একটা জাস্ট এক্সাম্পল, একটা প্রবলেম, নিউমেরিক্যাল প্রবলেম করে ফেললাম যে কৌণিক ভরবেগ অ্যাকচুয়ালি ইলেকট্রনের ক্ষেত্রে কত হচ্ছে। এবারে তোমাকে ছোট্ট করে যদি একটা এক্সাম্পল দেওয়া হয়, এটা তুমি ক্লাস ওয়ার্ক হিসাবে এক্ষুনি নিচে করে ফেলো। এখানে ভিডিওটা পজ করো যে 10 গ্রাম ভরের একটা বস্তু 10 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তপথে 10 মিটার পার সেকেন্ড দ্রুতিতে ঘুরতে থাকলে তার কৌণিক ভরবেগ কত, কেন্দ্রের সাপেক্ষে তার কৌণিক ভরবেগ কত। খুব ইজিলি তুমি বের করতে পারবে। এল সমান mvr, এই সূত্র বসাবে। তুমি এখন পজ করো, পজ করে তুমি অঙ্কটা করো, করার পরে তুমি এখানে আবার পজ বন্ধ করে তুমি দেখে নেবে, মিলিয়ে নেবে। তাহলে এম এখানে কত 10/1000 কিলোগ্রামে নিয়ে যাব, ভি এর মান 10 মিটার পার সেকেন্ড, আর আর এর মান হচ্ছে 10 সেন্টিমিটার, মানে 10/100 মিটার। সেখান থেকে আমরা এটা পেয়ে যাব। তাহলে 10 কেটে যাবে, 0 কেটে যাবে, 1 এর 100 মানে 0.01 কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড। এইটা হবে এর এই পার্টিকেলটার ক্ষেত্রে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ কার সাপেক্ষে কৌণিক ভরবেগ না, হচ্ছে এই বৃত্তের কেন্দ্রের সাপেক্ষে এই পার্টিকেলের কৌণিক ভরবেগ। এই হলো গিয়ে আমাদের প্রাথমিক বিষয়, কৌণিক ভরবেগ সম্পর্কে আমরা জানলাম। কিন্তু আজকের যে ভিডিও সেটার মূল আলোচনা হচ্ছে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার কি হয়। আমরা নিউটনের গতিসূত্রতে দেখেছি যে রৈখিক ভরবেগের পরিবর্তনের হার হলো প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক। আর এখানে ঘূর্ণনের ক্ষেত্রে, রোমোর ক্ষেত্রে, রোটেশনাল মোশনের ক্ষেত্রে কি হয় না, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের সঙ্গে সমানুপাতিক। এটা আমাদেরকে প্রথমে প্রুভ করতেই হবে। আর এটাই হলো এখানকার ডিনামিক্স। আর এই
কারণেই কৌণিক ভরবেগের এত কদর। আমরা জানি যে চলনের ক্ষেত্রে রৈখিক ভরবেগের কত কদর ছিল, সেখানে আমরা দেখেছি সংঘর্ষ, যেমনই সংঘর্ষ হোক না কেন, স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক, পূর্ণ স্থিতিস্থাপক, আংশিক স্থিতিস্থাপক, সব রকম ক্ষেত্রে রৈখিক ভরবেগের সংরক্ষণ কিন্তু মান্য হয়েছিল। ঠিক এখানেও সেই রৈখিক ভরবেগের মতো কৌণিক ভরবেগও সমানভাবে তাৎপর্যপূর্ণ। এবারে তাহলে নিশ্চয়ই তুমি কৌণিক ভরবেগের রাশিটা সম্পর্কে জেনেছো, তার মেজারমেন্ট কী করে করতে হয় জানলে। এবারে তুমি আস্তে 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 চিন্তা করো যে কৌণিক ভরবেগের ফিজিক্যাল সিগনিফিক্যান্স কী, ভৌত তাৎপর্য কী। না, কৌণিক ভরবেগ আছে ওই ঘূর্ণনের পেছনে। অর্থাৎ একটা বস্তুকে যদি আমি কোনো অক্ষ সাপেক্ষে ঘোরাতে চাই, তাহলে কি হয়, তার উপর একটা বাহ্যিক টর্ক প্রযুক্ত করতে হয়। সেই টর্ক যদি আমি না প্রযুক্ত করি, তাহলে আমি দেখব সেখানে তার কৌণিক ভরবেগটা স্থির। যেমন করে আমরা সেখানে পেয়েছিলাম একটা বস্তুর উপর বাহ্যিক বল যদি অনুপস্থিত থাকে, বাহ্যিক বল যদি প্রযুক্ত না হয়, তাহলে বস্তুটার রৈখিক ভরবেগ আনচেঞ্জ ছিল, বা বস্তু সংস্থার রৈখিক ভরবেগ পরিবর্তন হচ্ছিল না। এখানেও তাই, কোনো বস্তু বা বস্তু সংস্থার ঘূর্ণনের ক্ষেত্রে আমি যদি দেখি বাইরে থেকে কোনো টর্ক প্রযুক্ত হয়নি, তাহলে আমি বুঝে নেব যে ওর কৌণিক ভরবেগ অপরিবর্তিত রয়েছে। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র, এগুলো থেকে আমরা যা যা পেয়েছিলাম, আজকে আমরা এই রৈখিক থেকে আমরা যখন কৌণিক অর্থাৎ ঘূর্ণনে এলাম, চলন থেকে যখন ঘূর্ণনে এলাম, তখনও আমরা ঠিক একই বিষয় পাব। এবং সেই সিমিলারিটির থেকে যে বিষয়গুলো পাচ্ছি, সেগুলোকে আমরা মনে রাখতে পারবো খুব সহজে, কারণ আমাদের আগের অভিজ্ঞতা রয়েছে। আগের অভিজ্ঞতাতে আমরা বলেছি যে রৈখিক ভরবেগের পরিবর্তন, রৈখিক ভরবেগকে আমরা পি দিয়ে লিখেছি। রৈখিক ভরবেগের পরিবর্তনের হার ডিডিটি অফ পি বা ডিপি বাই ডিটি আমরা সংক্ষেপে বলি, এটাকেই আমরা বলেছি এফ এক্সটার্নাল। কোনো বস্তু বা বস্তু সংস্থার উপরে বাইরে থেকে যা বল প্রযুক্ত হয়, সেটা ওই বস্তু বা বস্তু সংস্থার ভরবেগের পরিবর্তন, রৈখিক ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক। আর আজকে আমরা জানব ডিএল বাই ডিটি, এটা ছিল রৈখিক ভরবেগ, এটা হলো কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার বাহ্যিক টর্কের সঙ্গে সমানুপাতিক। এবারে আমরা এই বিষয়টা ফার্স্ট প্রমাণ করার চেষ্টা করব। এখন আমরা কি করব না, ফার্স্টে আমরা একটা পার্টিকেলের কথা বলবো। এখনও আমরা কিন্তু সিস্টেম অফ পার্টিকেলে যাইনি। সিস্টেম অফ পার্টিকেলে গেলে সেখানে কি পরিবর্তন হবে সেটা পরে দেখা যাবে। আগে আমরা একটা পার্টিকেল ধরব। ধরা যাক এইরকম একটা পার্টিকেল রয়েছে এম ভরের, তার বেগ ভি, সেটা ও বিন্দু থেকে আর দূরত্বে রয়েছে। তাহলে এর রৈখিক ভরবেগ পি সমান হবে এম ইন্টু ভি। কৌণিক ভরবেগ হবে আর ক্রস পি সমান হবে আর ক্রস এম ভি। সেখান থেকে আমি এমটা কনস্ট্যান্ট, এমটাকে আমি বাইরে বের করে নিতে পারি, এম ইন্টু আর ক্রস ভি আমরা লিখতে পারি। এখন আমরা কি করব, এই এলটার ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করব। সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এলটা কি পাবো? ডিএল বাই ডিটি। দেখো ডিডিটি অফ এল, তোমরা সবাই অবকলন জানো, ডিফারেন্সিয়েশন শিখেছো। তোমরা দেখতে পাচ্ছ এখানে এম সময়ের সঙ্গে চেঞ্জ হয় না। একটা পার্টিকেল, তার কোনো চেঞ্জ হওয়ার গল্পই নেই। এখানে এম এর কোনো চেঞ্জ হয়নি বা হবে না। কার চেঞ্জ হবে না, আর এর চেঞ্জ হতে পারে, পজিশন চেঞ্জ হলে আর এর চেঞ্জ হতে পারে। আর কার চেঞ্জ হতে পারে? বেগের চেঞ্জ হতে পারে। একটা পার্টিকেলের রৈখিক বেগের পরিবর্তন ঘটতেই পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে ডিফারেন্সিয়েট করলে এমটা কিন্তু ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসবে। এবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, দিয়ে ডিডিটি অফ আর ক্রস ভি লিখে ফেলব। এবার তুমি মনে করার চেষ্টা করো সেই ডিফারেন্সিয়াল ফর্মুলাগুলো, যেখানে আমরা বলেছিলাম ডিডিএক্স অফ ইউভি। ধরো এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, কার সঙ্গে এটা চেঞ্জ হয়
এটা এক্সের অপেক্ষক, ভিও এক্সের অপেক্ষক, এরকম দুটো অপেক্ষক গুণ আকারে রয়েছে। সেক্ষেত্রে এক্সের সাপেক্ষে এদের ডিফারেন্সিয়েশান নিলে কি হবে, ইউ বাইরে থাকবে ডিভি বাই ডিএক্স, তারপরে ভি বাইরে থাকবে ডিইউ বাই ডিএক্স, তাহলে ইউ ডিভি ডিএক্স প্লাস ভি ডিইউ ডিএক্স, এইটা তুমি পাবে। এখানে তাহলে কি হলো, এখানে আর আর ভি আছে, এবারে আমরা লিখে ফেলবো এই ডিডিটি অফ আর ক্রস ভি আমরা লিখব, এটা ইউ এর জায়গায় রয়েছে, এটা ভি এর জায়গায় রয়েছে। তাহলে ফার্স্টে এটাকে আমরা ইউকে আনচেঞ্জ রেখেছিলাম, প্রথমে আরকে আনচেঞ্জ রাখবো, আর ক্রস ডিভি বাই ডিটি হবে ফার্স্ট, ঠিক লিখেছি। দেখো এটা আনচেঞ্জড, আর এটার উপর এই ডি বাই ডিটি বা ডিডিটি অপারেট করলে কি হবে, ডিভি বাই ডিটি হবে, প্লাস এরপরে এটার উপর অপারেট করবে। এরপরে আমি কি লিখবো, এখানে যেমন দেখো ভি আগে লিখে দিয়েছিলাম, এটা কিন্তু এরকম লেখা যায় না, এইরকম অর্ডারলি রাখতে হবে, কারণ এখানে ক্রস প্রোডাক্ট রয়েছে। ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কমিউটেশন হয় না, কমিউটেটিভ রুল এখানে ফলো করে না। তাহলে এখানে কি করব না, ডি আর বাই ডিটি রাখবো ফার্স্ট, এটার উপর ডিফারেন্সিয়েট করব, আর ভি যেমন আছে তেমন থাকবে। তাহলে ফার্স্ট এটার উপর ডিফারেন্সিয়েট করিনি, আর যেমন ছিল তেমন ছিল, এবার ডিভি বাই ডিটি করেছি, তারপরে আমরা এখানে প্লাস লিখে ডি আর বাই ডিটি ক্রস ভি করেছি। কেমন, একদম ক্লিয়ার হচ্ছে? তাহলে এখানে কি হবে, ডিভি বাই ডিটি বেগের পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে বলে ত্বরণ। তাহলে এর জায়গায় আমি লিখতে পারবো আর ক্রস এ, আর এর জায়গায় কি লিখব, সরণের পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার, এটা হলো গিয়ে বেগ। তাহলে এটা বেগ, ভি ক্রস ভি। এবার তুমি বলো তো, যে কোনো এবার তুমি বলো তো যে কোনো ভেক্টরের ক্ষেত্রে এ ক্রস এ যদি করি, দেখো এ যদি এরকম হয়, আবার একটা ভেক্টর সমান ভেক্টর এ ভেক্টর, দুটো ভেক্টর যদি সমান হয় তখন ওই দুটো ভেক্টরকে একটা এ হলে অন্যটাও এ, এদের মধ্যে অ্যাঙ্গেলের মান কত, 0 ডিগ্রি। আর এ ক্রস এ সমান আমরা জানি কি, এ ক্রস এ করলে কি হয়, এ ইন্টু এ সাইন থিটা, সাইন 0 ডিগ্রি 0 হয়। একই ভেক্টরের ক্রস প্রোডাক্ট আই ক্রস আই 0, জে ক্রস জে 0, কে ক্রস কে 0, এগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে ভি ক্রস ভি কী হবে, এদের মধ্যবর্তী কোণ, একই ভেক্টর তার আর মধ্যবর্তী কোণ কত হবে, 0 হবে, তার জন্য এর ভ্যালু 0 হবে, অর্থাৎ এইটা হবে আর ক্রস এ। তাহলে আমি এই যে অপারেশনটা আমরা করলাম, আর ক্রস ভিকে আমরা ডিফারেন্সিয়েট করলাম, কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম। সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে যে অ্যান্সার পেলাম সেটা কি, এইখানে এবার লিখে ফেলবো এম ইন্টু আর ক্রস এ। এবার আমরা কি করব, এমটাকে এখানে ঢোকাবো, কারণ এমটা তো কনস্ট্যান্ট আর এমটা একটা স্কেলার রাশি। তাহলে কি হবে, আর ক্রস এম এ। এই এম এটা কি, এই এম এটা কি, নিশ্চয়ই তোমরা জানো যে এম এ হলো ভর গুণিতক ত্বরণ। ভর গুণিতক ত্বরণকে আমরা কি বলি, প্রযুক্ত বল, এম ইন্টু এ প্রযুক্ত বল। তাহলে এখানে আমরা যেটা পেলাম, এখান থেকে যেটা পেলাম সেটা লিখে ফেলবো, ডিএল বাই ডিটি, ডিএল বাই ডিটি বা ডিডিটি অফ এল সমান আর ক্রস এম এর জায়গায় এফ বসাবো, বলের ভ্রামক। এই বলের ভ্রামককে আমরা কি বলেছি, লাস্ট ভিডিওতে আমরা এটা পেয়েছিলাম যে বলের ভ্রামকই হলো টর্ক। তাহলে এখানে এই কৌণিক ভরবেগের পরিবর্তনের হার হলো টর্ক। আমরা এটা প্রমাণ করব বলেছিলাম, আমরা প্রমাণ করে ফেললাম যে ডিএল বাই ডিটি সমান টর্ক, ডিপি বাই ডিটি সমান যদি এফ এক্সটার্নাল বা বাহ্যিক বল হয়, তাহলে ডিএল বাই ডিটি হবে টি এক্সটার্নাল বা হচ্ছে বাহ্যিক টর্ক। এটা এক্সটার্নাল লেখার দরকার নেই, টর্ক বললেই হবে। তাহলে একটা পার্টিকেলের ক্ষেত্রে, সিঙ্গেল পার্টিকেলের ক্ষেত্রে আমরা
প্রুভ করতে পারলাম যে ডিএল বাই ডিটি সমান টি বা ওই পার্টিকেলটার উপর প্রযুক্ত বল। এবার এটা যদি এমআই হতো, আই নম্বর পার্টিকেল, একটা এখানে বস্তু সংস্থা রয়েছে, সেখানে অনেকগুলো বস্তু রয়েছে, তার মধ্যে আমি আইতম পার্টিকেলের কথা যদি বিবেচনা করতাম, তাহলে আমি আইতম পার্টিকেলের ভর ধরতাম এমআই আর অবস্থান ধরতাম আর আই ভেক্টর। তাহলে এখানে ওই পার্টিকেলটার যে রৈখিক বেগ, রৈখিক ভরবেগ, সেটা আমি এমআই ভিআই লিখতাম, আর ওই পার্টিকেলটার যে কৌণিক ভরবেগ সেটা এলআই সমান আর আই পিআই দিতাম, ঠিক কি না? এইটা লিখতাম কি না? তাহলে সেখান থেকে আমি কি পেতাম না, এখানে ডিএল বাই ডিটি সুন্দর করে বুঝতে হবে, কিন্তু তাড়াহুড়োর কিছু নেই, সুন্দর করে বুঝে যাও। দরকার হলে তুমি পজ করে বা রিওয়াইন্ড করে তুমি দেখো, তাতেও কোনো অসুবিধা নেই, তোমাকে আলটিমেট জিনিসটা বুঝতে হবে। এখন আমি ডিএল বাই ডিটি, ডিএল আইতম পার্টিকেলের যে কৌণিক ভরবেগের পরিবর্তন, সেটা কত পাবো না, আর আই ক্রস এফ আই, এইটা আমি পাবো, এইটা আমি পাবো। তাহলে ডিএল আইতম পার্টিকেলের ভরবেগের পরিবর্তনের হার, সেটা কি হবে, আইতম পার্টিকেলের উপর প্রযুক্ত টর্ক, আইতম পার্টিকেলের উপর প্রযুক্ত টর্ক, সেই প্রযুক্ত টর্ক সেই প্রযুক্ত টর্কটা হচ্ছে আইতম পার্টিকেলের উপর যতগুলো বল পড়ছে তার ভ্রামক, অর্থাৎ প্রযুক্ত বলের ভ্রামককে তো আমরা টর্ক বলি। তাহলে টিআই সমান আমি কি লিখব, টিআই সমান লিখব আর আই ক্রস এফ আই। এবারে আমি করব কি না, একটা সিস্টেম অফ পার্টিকেল, একটা কণা সংস্থা যেখানে অনেকগুলো পার্টিকেল আছে, সেই পার্টিকেলগুলোর যে কৌণিক ভরবেগ, সেই কৌণিক ভরবেগের টোটাল ভ্যালু আমি হিসেব করব। তাহলে এক একটা পার্টিকেলের কৌণিক ভরবেগ যদি এটা হয়, বা এক একটা পার্টিকেলের কৌণিক ভরবেগের পরিবর্তনের হার যদি এটা হয়, তাহলে আমি সেখান থেকে আমরা বুঝতে পারবো যে এক্ষেত্রেও টোটাল যে এক্সটার্নাল টর্কটা এই সিস্টেমটার উপর প্রযুক্ত হয়েছে, সেই যে টর্ক, তার মান এই পুরো সিস্টেমের কৌণিক ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমান হয়। আবারও আমি বলছি, আমরা একটা পার্টিকেলের ক্ষেত্রে পেয়েছি যে ডিএলআই বাই ডিটি সমান টর্ক টিআই, ভেক্টর চিহ্ন দিয়ে এটা লেখা হয়। এবার আমি সিস্টেম অফ পার্টিকেলের ক্ষেত্রে আমরা ওটাই প্রমাণ করতে চাইব যে টোটাল যে টর্ক এর উপর প্রযুক্ত হচ্ছে, সেই টোটাল টর্ক এই সিস্টেম অফ পার্টিকেলের পুরো কৌণিক ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমান। এইটা আমরা এবারে প্রমাণ করতে চাইছি। দেখো, একটা পার্টিকেলের যদি কৌণিক ভরবেগ এলআই হয়, তাহলে সমস্ত পার্টিকেলের কৌণিক ভরবেগ, মোট কৌণিক ভরবেগ, অর্থাৎ এই সিস্টেমের পুরো সংস্থার কৌণিক ভরবেগ, এটা কেন করা যাচ্ছে আমি বলি, যে পুরো সংস্থার কৌণিক ভরবেগ, দেখো এরা প্রত্যেকে একই দিকে, একটা যখন একটা দৃঢ় বস্তুর কথা আমরা বলছি, সেই দৃঢ় বস্তুর মধ্যে থাকা যে পার্টিকেলগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু একটা নির্দিষ্ট দিকে মুভ করছে। তাহলে তাদের যে পজিশান সেটা একটু চেঞ্জ হলেও তাদের কিন্তু এই তলের উপরে, আমি যদি এই পার্টিকেলগুলোকে একটা তলে ভাবি, তাদের পার্টিকেলের ভেলোসিটি একটা নির্দিষ্ট দিকে থাকবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এই তলের সঙ্গে লম্ব দিকে আমরা কৌণিক ভরবেগ পাবো, আর সমস্ত কৌণিক ভরবেগগুলো আমি যদি যোগ করতে পারি, তাহলে আমি কি পাবো না, হচ্ছে পুরো সংস্থার কৌণিক ভরবেগ পাবো। এল সমান আমরা লিখব সামেশান এলআই, আর এখানে ডিএল বাই ডিটি যদি করি, তাহলে আমি কি পাবো, এটা দেখো পুরো সংস্থার কৌণিক ভরবেগের পরিবর্তন, কিন্তু এখন আর কিন্তু একটা
একটা বস্তু কণার জন্য বলছি না, এখানে পুরো সংস্থার কথা বলছি, তখন এটা কি হয়ে যাবে সামেশান dLi/dt। কি করে হলো না, দেখো L = তুমি লেখো L1 + L2 + L3 ... Ln, এখানে ডিফারেন্সিয়েট করো, তাহলে কি হবে, তোমরা ডিফারেন্সিয়েশনের রুল জানো, প্রত্যেকটার উপর ডিফারেন্সিয়েট হবে আলাদা আলাদা আলাদা। L1 dL2 dt এরকম করে করে হবে dLn/dt, তার মানে কি ddt অফ Li, সামেশান বসিয়ে দেবো এটাতে 1 to n। তাহলে আমরা বুঝতেই পারছি dL/dt কেন আমরা এটা লিখলাম, dL/dt কেন আমরা এটা লিখলাম। এবারে আমরা এই যে dL/dt, এই dL/dt dLi/dt, ধরো একটা পার্টিকেল যখন ছিল তখন আমরা dL/dt-কে কী লিখেছিলাম, টি টাউ অর্থাৎ টর্ক, তাহলে dLi/dt-কে আমি টাউ আই লিখতে পারি। তাহলে এটাকে যদি ভেক্টর দিয়ে লিখি, এটাও ভেক্টর। এখানে তাহলে আমি লিখতে পারবো যে ইন্টিগ্রেশান টাউ আই, তাহলে dL/dt আমরা লিখতে পারলাম। এইটাতে আমরা মোটামুটিভাবে সিদ্ধান্তে আসতে পারলাম যে সমস্ত টর্কের সমস্ত পার্টিকেল উপরে যে টর্কগুলো পড়ছে, সমস্ত টর্কের সমষ্টি মোট এই সংস্থাটার পুরো সংস্থাটার কৌণিক ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমান। তাহলে ফার্স্ট আমরা রিলেশন পেলাম কি, এখান থেকে dL/dt সমান টর্ক অফ i-তম পার্টিকেল। এবার এটা আমি মুছে দেবো, এটা দরকার নেই, যখন মোছার দরকার হবে মুছবে, এখানে জায়গা আছে পরে পেলে। দেখো টর্ক সামেশান টর্ক ইন্টু সামেশান অফ টর্ক আই, তাহলে এখানে আমি কি লিখব, সামেশান Ri ক্রস Fi আই। এবারে Fi, ধরো এখানে একটা পার্টিকেল আছে, একটা সংস্থার মধ্যে পার্টিকেল রয়েছে, 1 নম্বর পার্টিকেল, 2 নম্বর পার্টিকেল, 3 নম্বর পার্টিকেল। এই পার্টিকেলগুলোর উপর এক্সটার্নাল ফোর্স যেমন পড়ছে, তেমনি এদের মধ্যে নিজেদের মধ্যে ইন্টারাকশান আছে, অর্থাৎ বিভিন্ন পার্টিকেল নিজেদের মধ্যে যে এটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ বল, অভ্যন্তরীণ বলের সাহায্যে ইন্টারনাল ফোর্সের সাহায্যে কিন্তু পরস্পরকে টানছে, পরস্পরকে এখানে টানছে। তাহলে আমি Fi = লিখতে পারি কি, Fi = Fi এক্সটার্নাল প্লাস F ইন্টারনাল ফোর্স। ধরো আমি 1 নম্বর পার্টিকেলটার যদি বলি, তাহলে এখানে 1 নম্বর পার্টিকেলের উপর এক্সটার্নাল ফোর্স আর 1 নম্বর পার্টিকেলের উপর ইন্টারনাল ফোর্স। এবার আমি কি করব, এটাকে যদি সামেশান করি, সামেশান করলে কী হবে বলো তো, তখন আর 1 নম্বর বলবো না, আই বলবো আর এটা আই বলবো। এই সামেশান করলে F ইন্টারনাল = 0 হবে, ঠিক কিনা বলো, F ইন্টারনাল সামেশান করলে 0 হবে। তার কারণ কি না, আমি এখানে যদি অনেকগুলো পার্টিকেল থাকে, পারস্পরিক যে আকর্ষণ বল, যদি তাকে 50 নিউটন বলে, কথার কথা, নিউমেরিক্যালি 50 নিউটন হয় না, 50 নিউটন বলে টানে, সেও তাকে বিপরীত দিকে 50 নিউটন বলে টানবে। তাহলে এখানে ইন্টারনাল ফোর্স, টোটাল ইন্টারনাল ফোর্সের ভ্যালু কিন্তু 0 আসবে। তাহলে আমি এখানে লিখতে পারবো কি না, এখানে যখন আমরা R ক্রস i ক্যাপ করছি, R ক্রস Fi করছি, তখন আমরা এখানে এরকম করে লিখব যে সামেশান Ri ক্রস Fi এক্সটার্নাল প্লাস Fi ইন্টারনাল, এটা লিখ। তারপরে আমি এটাকে লিখব Ri Fi এক্সটার্নাল প্লাস Ri ক্রস Fi ইন্টারনাল। এইগুলো হচ্ছে সব 0 হয়ে যাবে। কারণ কি, এই যে Ri আমি বলছি, আমি এটা একটা পজিশন ভেক্টর বলছি, তাহলে আমি যে কোনো একটা পার্টিকেলকে যদি শূন্যতে আছে বলে ধরে নিই, মূলবিন্দুতে আছে বলে ধরে নিই, অন্য একটা পার্টিকেলের ক্ষেত্রে এই ইন্টারনাল ফোর্স এবং আর এরা সমান্তরাল হয়ে যাবে, তখন এরা 0 হয়ে যাবে। তাহলে টোটাল এইটার কোনো এফেক্ট থাকবে না, এইটা হয়ে যাবে 0। তাহলে কী হবে, সামেশান Ri ক্রস
এফ আই এক্সটার্নাল, এই আর আই এফ আই এক্সটার্নাল সেটা কি হবে সামেশান টাউ এক্সটার্নাল, টাউ আই এক্সটার্নাল। আর এই সামেশান টাউ আই এক্সটার্নাল, সামেশান টাউ আই এক্সটার্নাল সমান হচ্ছে টোটাল এক্সটার্নাল টর্ক। সেখান থেকে আমরা এখানে এইটার সঙ্গে এইটাকে সমান করলে এইটা আমরা পাচ্ছি যে টোটাল এক্সটার্নাল টর্ক। তাহলে সামেশান টাউ আই, এটা আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারলাম যে টোটাল এক্সটার্নাল টর্ক, মোট বাহ্যিক বলের ভ্রামক, মোট বাহ্যিক বলের ভ্রামক বা মোট বাহ্যিক টর্ক, এটা যদি টি এক্সটার্নাল হয় তাহলে একটা সংস্থার টোটাল কৌণিক ভরবেগের পরিবর্তনের হার সেটা টর্ক এক্সটার্নালের সঙ্গে সমান হয়। তাহলে ফার্স্ট আমরা একটা পার্টিকেলের জন্য প্রমাণ করেছিলাম, একটা পার্টিকেলের জন্য আমরা এটা লিখেছিলাম ডিএলআই বাই ডিটি সমান টাউ আই, অর্থাৎ একটা পার্টিকেলের কৌণিক ভরবেগের পরিবর্তনের হার সমান টর্ক, এইটা আমরা পেয়েছিলাম। এবং সেইটাকে কাজে লাগিয়ে কৌণিক যে ভরবেগ, সেই কৌণিক ভরবেগ এবং যে বলের যে ভ্রামক, সেই দুটো কনসেপ্টের উপরে আমরা পেলাম কি না ডিএল বাই ডিটি সমগ্র সংস্থার কৌণিক ভরবেগের পরিবর্তনের হার সমগ্র সংস্থার উপরে এক্সটার্নাল যে টর্ক, সেই প্রযুক্ত টর্কের সঙ্গে সমান হয়। এইটা হলো আমাদের আস্কিং রিকোয়ার্ড যে রিলেশান, আস্কিং রিলেশান বা রিকোয়ার্ড রিলেশান, এইটা থেকে কিন্তু আমরা প্রথমে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের তুলনা করব, তারপরে আমরা নিউটনের যে গতিসূত্র থেকে যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র পেয়েছিলাম, ঠিক একই রকমভাবে এখানে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র কিভাবে পাই সেটা দেখব। দেখো এখানে আমি যদি বলি যে এরকম একটা বস্তু রয়েছে, এই বস্তুটার উপরে মোট প্রযুক্ত টর্ক তো আর এরকম হয় না, বল দিয়ে হয়, মোট প্রযুক্ত টর্কের মান টি এক্সটার্নাল। তাহলে কি হবে, এর ওই মুহূর্তে কৌণিক ভরবেগ যদি টি এল হয় তাহলে ডিএল বাই ডিটি সমান হবে টি এক্সটার্নাল। এবার এটা যদি একটা ছোট্ট বস্তু হতো, যে বস্তুটার কেবলমাত্র চলন ঘটতো, তার উপরে আমি যদি এফ বল প্রয়োগ করতাম, তাহলে এখানে আমি বলতাম এই বস্তুর ভরবেগ যদি পি হতো, এই ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক। এক্সটার্নাল আমি এখানে দেব, এটাকে ভেক্টর চিহ্ন দিলে এটা ভেক্টর হবে, এখানে ভেক্টর চিহ্ন দিলে এটা ভেক্টর হবে। এইগুলো গিয়ে গল্প। তাহলে আমরা বুঝতেই পারছি যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রে আমরা সেখানে চলন গতির ক্ষেত্রে আমরা বাহ্যিক বলের সঙ্গে বস্তুর রৈখিক ভরবেগের পরিবর্তনের হারের সম্পর্ক পেয়েছি, আর এখানে কৌণিক গতির ক্ষেত্রে এক্সটার্নাল যে টর্ক তার সঙ্গে কৌণিক ভরবেগের পরিবর্তনের হারের সম্পর্ক পেলাম। নেক্সট আলোচনা কি না, যদি এটা জিরো হয় তাহলে কি হবে, খুবই সিম্পল। যদি টি এক্সটার্নাল জিরো হয়, টি এক্সটার্নাল ইকুয়ালস টু জিরো হলে আমরা লিখতে পারবো এই ডিএল বাই ডিটি ইকুয়ালস টু জিরো। তাহলে এল ইকুয়ালস টু কনস্ট্যান্ট, অর্থাৎ একটা বস্তু সংস্থার উপর বাহ্যিক বল প্রযুক্ত না হলে সংস্থাটির মোট কৌণিক ভরবেগ অপরিবর্তিত থাকে, মোট কৌণিক ভরবেগ অপরিবর্তিত থাকে। এইটাকে আমরা বলবো কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। সেটা আমরা কি লিখেছিলাম আরেকবার আমরা এখানে লিখে ফেলবো, দুটোকে একসঙ্গে লিখে ফেলে আমাদের কম্পেয়ার করতে সুবিধা হবে। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। সেখানে আমরা কি পেয়েছিলাম, এফ এক্সটার্নাল ইকুয়ালস টু জিরো হলে কোনো সংস্থার ভরবেগের পরিবর্তন হয় না, মোট রৈখিক ভরবেগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ডেল্টা পি ইকুয়ালস টু জিরো।
আর কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এটাতেও কালি নেই, ভরবেগের সংরক্ষণ সূত্র এখানে বলবো LCM, ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। LCM এ কি লিখবো, কালি তো নেই। আচ্ছা, একটু ঝাঁকিয়ে টাকিয়ে করা যাক। প্রথমে বলবো কোনো সংস্থার ওপর বাহ্যিক টর্ক প্রযুক্ত না হলে সংস্থাটির মোট কৌণিক ভরবেগ, কালি শেষ হয়ে গেল, কালিটা করতেই হবে। মোট কৌণিক ভরবেগ অপরিবর্তিত থাকে। আচ্ছা, সেটা তোমরা খাতায় লিখতে শুরু করে দাও। ঠিক আছে, হতেই হবে। মোট কৌণিক ভরবেগ অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে। এইটা তোমরা লিখে দাও যে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এই কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র কোথায় লাগে সেটা আমরা কিন্তু নেক্সট ভিডিওতে আলোচনা করব। এবং এই কৌণিক ভরবেগের যে আমরা এক্সপ্রেশন দিলাম, অর্থাৎ আমরা কি পেলাম যে আর ক্রস এমভি বা আর ক্রস পি, বা যদি সেটা এরকম একটা বৃত্তপথে ঘুরছিল তখন MVR, এইগুলো সব কনস্ট্যান্ট হবে। এরপরে আমরা যে অংশে আলোচনা করব, এর পরের ঠিক ভিডিওতে নয়, তারপরের ভিডিওতে আফটার আমরা এই জড়তা ভ্রামক আই দিয়ে যখন শিখব, I × ওমেগা সমান L লিখব, L এর আলাদা একটা এক্সপ্রেশন আমরা পাবো। সেই রাশিমালাটা জানতে পারলে আমরা বুঝতে পারবো এই কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রকে আমরা কোথায় কোথায় কাজে লাগাই। ফার্স্ট আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটা এক্সাম্পল যদি বলি, যে ধরো পৃথিবী ঘুরছে আহ্নিক গতি, পৃথিবী নিজের অক্ষের চারিদিকে স্পিন করছে, দিবারাত্রি ঘুরে যাচ্ছে। এই আহ্নিক গতির পরিবর্তন হয় না কেন? ঠিকঠাকভাবে সে ঘুরে যাচ্ছে কেন? না, বাইরে থেকে তাকে টর্ক দেওয়ার মতো কেউ নেই, সে শূন্যে এইভাবে ঘুরে যাচ্ছে, অর্থাৎ তার উপর বাহ্যিক টর্ক অনুপস্থিত। এই কারণে সে কিন্তু ঘুরতে থাকবে। তাহলে বাহ্যিক টর্ক অনুপস্থিত থাকলে সেখানে আমরা দেখব যে কৌণিক ভরবেগ অপরিবর্তিত থাকে। এবং কৌণিক ভরবেগের মধ্যে অনেকগুলো বিষয় থাকে, আর পি এম ভি, এগুলো যে কোনো একটা চেঞ্জ হলে অন্যটা চেঞ্জ হবে। সেরকম একটা বিষয় হলো I × ওমেগা। ওমেগা হচ্ছে কৌণিক বেগ আর I হলো গিয়ে জড়তা ভ্রামক। এদের মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করলে অন্যটার চেঞ্জ হয়। সেটা কিভাবে চেঞ্জ হয়, কেন চেঞ্জ হয়, আর চেঞ্জ করে বা আমাদের লাভ কি হয়, সেগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওর পরের ভিডিওতে আলোচনায় ফিরব। এবারে কৌণিক ভরবেগের উপরে একটু জেইতে বা নিটে যে প্রবলেম পড়ে সেই প্রবলেমগুলো নিয়ে একটু আলোচনা করে নেওয়া যাক। কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র হয়ে গেল, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা তোমাদের মনে রাখতে হবে। যেমন করে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র ছিল, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র তুমি পেলে। এছাড়াও আরেকটা জিনিস তুমি মনে রাখলে যে বাহ্যিক টর্কের জন্য আমরা যে পরিবর্তন পাই সেটা কার পরিবর্তন হয়, না কৌণিক ভরবেগের পরিবর্তন হয়। দ্যাটস অল। আজকের এই পর্যন্ত আমাদের থিওরি আলোচনা হলো। এবার আমি জেই এবং নিটের জন্য আমাদের একটু বাড়তি প্রবলেম করে রাখতে হয়। আমাদের থিওরি সব এক, কনসেপ্ট সব এক, কিন্তু প্রবলেম একটু করে রাখলে কিন্তু পরীক্ষায় আমাদের সুবিধা পাওয়া যায়। তোমাকে বলল যে এ একটা বিন্দু আর বি একটা বিন্দু, এখান থেকে 5 কেজি ভরের প্রশ্নটা শুনবে। প্রশ্নটা শুনে তুমি এখানে অবশ্যই খাতায় লিখবে। ভিডিওকে শর্ট করতে হবে, ভিডিওকে বড় করলে চলবে না।
এই কারণে আমি প্রশ্নগুলো বলে যাব, তোমরা কিন্তু ভিডিওটাকে পজ করে করে আস্তে আস্তে প্রশ্নগুলো লিখে নেবে, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। 5 কেজি ভরের একটা বস্তুকে এখান থেকে ছেড়ে দেওয়া হলো। এটা ধরা যাক 4 মিটার দূরত্বে রয়েছে এ থেকে বি বিন্দু, এখান থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো। এবারে তোমাকে বলছে 1 সেকেন্ড পর, 1 সেকেন্ড করবো, হ্যাঁ 1 সেকেন্ড নয় 2 সেকেন্ড করি, 2 সেকেন্ড পর এই বস্তুটার একটা ভরবেগ থাকবে। এই বস্তুটাকে যখন ছেড়ে দিচ্ছ, স্থির অবস্থা থেকে ছেড়ে দিচ্ছ, তখন কী হবে, এর একটা রৈখিক ভরবেগ থাকবে এবং সেটা এ বিন্দু থেকে একটা দূরত্বে থাকবে। 2 সেকেন্ড পরে এই বস্তুর কৌণিক ভরবেগ কত হবে? কৌণিক ভরবেগ কত হবে? 2 সেকেন্ড পরে বস্তুর কৌণিক ভরবেগ কত হবে সেটা তোমাকে বের করতে হবে। দেখো এখানে 0 ছিল আর এটা হচ্ছে তোমার 4 মিটার। 4 মিটারের থেকে একটু বেশি দিলে সম্ভবত ভালো হতো। এটাকে তুমি এটাকে 20 মিটারই করে দাও। 20 মিটার দূরত্বে এই দুটো অনুভূমিক বিন্দু ছিল। এখান থেকে ধরো একটা বিন্দু, এখান থেকে একটা বিন্দু অনুভূমিক। এখান থেকে একটা বস্তুকে ছেড়ে দিয়ে কী হবে, এরকম করে পড়বে। এবারে 2 সেকেন্ড পরে তার রৈখিক ভরবেগ এদিকে রয়েছে, এই বিন্দুর সাপেক্ষে কৌণিক ভরবেগ চেয়েছে এই প্রবলেমটা। তাহলে তোমাকে এখানে প্রবলেমটা কেমন করে লিখতে হবে, লিখে ফেলো তোমরা খাতায়, যে এ ও বি দুটি অনুভূমিক বিন্দু যাদের মধ্যে দূরত্ব 20 মিটার, বি বিন্দু থেকে 5 কেজি ভরের একটি বস্তুকে উলম্বভাবে অবাধে পড়তে দেওয়া হলো। 2 সেকেন্ড পরে ওই বস্তুটির কৌণিক ভরবেগ এ বিন্দুর সাপেক্ষে কত হবে, লিখে ফেলো। এরপরে তুমি হিসেব করবে যে এই মুহূর্তে তার ভরবেগ কত, এমভি সমান কত। এইখানে 2 সেকেন্ডে সে ত্বরণ কত না 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, টাইম কত 2 সেকেন্ড, তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি সূত্র অনুযায়ী আমরা পাবো কি, বেগ কত পাবো, ভি সমান এখানে ছেড়ে দেওয়া হয়েছে মানে 0 থেকে ছেড়ে দেওয়া হয়েছে, ইউ ইকুয়ালস টু 0 আর এ ইকুয়ালস টু 10 ইন্টু 2 অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড হলো এর বেগ। তাহলে এই মুহূর্তে তার ভরবেগ পি সমান আমি পাবো এম ভি সমান হবে 20, এম হচ্ছে 5 আর ভি হলো গিয়ে 20, তাহলে হবে 100 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড হলো তার রৈখিক ভরবেগ। আর রৈখিক ভরবেগ জানা থাকলে কৌণিক ভরবেগ জানা খুবই সহজ, আমরা এবারে জানতেই পারবো এটা কত হলো। এবারে দেখো এখানে আমাদের বের করতে হবে কি না, এই থিটাটা বের করতে হবে। দেখো এটা হলো ভি আর এটা হলো আর, এই থিটা বের করতে হবে। এটা যদি থিটা হয় তাহলে এই থিটা বের করলেই হবে। তাহলে আমাকে কি করতে হবে, এখানে সি বিন্দু লিখতে হবে, এই বিসি এর দূরত্বটা বের করতে হবে। বিসি এর দূরত্ব জানলে, এ বি এর দূরত্ব জানা থাকলে আমি থিটার মান ইজিলি পেয়ে যাব। তাহলে এখানে থিটার মান আমাকে বের করতে হবে, এনি হাউ আমাকে বের করতে হবে। সেটা কত পাবো, দেখো থিটার মান আমার বের না করলেও চলবে, থিটার মান না বের করলেও চলবে, কারণ থিটার মান বেরোলে বসালে একই অ্যান্সার আসবে, সেটাও আমি এখানে দেখিয়ে দেবো। দেখো আমি এখানে ক্লাস করছি, ভিডিও লেকচার করছি, এই ভিডিও লেকচারের উদ্দেশ্য হলো তোমার প্রিপারেশান, এখানে অন্য কিছু নয়, তোমাকে প্রিপেয়ার করাটাই আমার একটা কর্তব্য। সেখানে আমি বিভিন্ন দিক থেকে ওটাকে মিলিয়ে দিলে তোমার পারসেপশানটা ভালো হবে, সেই উদ্দেশ্যে আমি এটা বলছি। প্রথমে আমি থিটা ধরে নিলে আমার এখানে কত হবে, 2 সেকেন্ডে কত দূর নেমেছে আগে দেখব। এটা হচ্ছে এ বি সমান হচ্ছে 20 মিটার, আর বিসি সমান কত হবে সেটা আমরা দেখব। দেখো এখানে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্র অনুযায়ী ইউ যদি 0 হয় তাহলে এস ইকুয়ালস টু হবে হাফ এ টি স্কোয়ার। এ কত না হচ্ছে 10, এ মানে এখানে জি অভিকর্ষ ত্বরণ, টি কত 2 স্কোয়ার, তাহলে এটা কত হবে 10 গুণিতক 4/2 মানে 2 একটা থাকবে 20 মিটার। এই জন্য আমি এটা ভেবে চিনতে নিলাম, এখানে 20 মিটার হয়ে গেল, বিসিটা হয়ে গেল 20 মিটার। এ বি আর বিসি সমান, এটা 90 ডিগ্রি, তাহলে সমকোণী সমদ্বিবাহু ছিল, তাহলে এটা হয়ে যাবে 45 ডিগ্রি।
তাহলে এখানে থিটার মানটা আমি পেয়ে গেলাম 45 ডিগ্রি। এল এর ভ্যালু কত? এল ইকুয়ালস টু কী হয়? আর ক্রস পি। আর ক্রস পি, আর ক্রস পি মানে কি? আর পি সাইন থিটা। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু আমি পেয়ে যাবো, এটা যদি 20 হয়, এটা যদি 20 হয় তাহলে এটা অতিভুজ 20 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, এটাকে হিসাব করলে কত হবে? 20√2। তাহলে আমি আর এর ভ্যালু, এইটা হলো আর, এই ডিস্টেন্সটা, আর এর ভ্যালু আমি পেয়ে গেলাম 20√2। পি এর ভ্যালু কত পাবো? পি এর ভ্যালু পাবো কত? পেয়েছি কত? 100। আর সাইন 45 ডিগ্রি। হ্যাঁ, এত কিছু করার দরকার ছিল না, জাস্ট তোমাদের জন্য এটা করছি আমি। তাহলে এল ইকুয়ালস টু কী হবে? 20√2 ইন্টু 100 ইন্টু 1/√2, সাইন 45 ডিগ্রির মান 1/√2। তাহলে কী হবে? 2020 আর এই দুটো শুধু 2000 কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড। এইটা হবে তার কৌণিক ভরবেগ। 2000 কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড হবে এই মুহূর্তে এই বস্তুটার, এই পার্টিকেলটার কৌণিক ভরবেগ। এবার এটাকে থিটা না বের করলে স্যার কীভাবে করতেন? খুবই সহজ, তোমাদেরকে এটা শেখানো হয়েছে। প্রথমেই বলেছি যে এল সমান হচ্ছে আর পারপেন্ডিকুলার পি বা পি পারপেন্ডিকুলার আর। এখানে আমি কি পাচ্ছি? আর পারপেন্ডিকুলারটা প্রথম থেকেই জানি। দেখো, এ যখনই পড়ুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, সবসময় এই ডিস্টেন্সটা ফিক্সড। তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করব, দ্বিতীয়টা ইউজ করব না। আর পারপেন্ডিকুলার সমান 20 আর পি সমান 100। তাহলে হবে এখানে 2000 কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড। হ্যাঁ, তোমরা নতুন প্রথমে শিখছো, এই কারণে আমি দুটোভাবে দেখালাম। তোমরা এইভাবে করতেই পারো, এইভাবে তুমি যদি প্রথমে না পাও সেইভাবে করলেও হবে। তবে তোমাকে আলটিমেট বুঝতে হবে যে দুটো বিষয় কিন্তু আমি এক করলাম। বেশ, এটা কিন্তু হয়ে গেল। এইভাবে তোমাকে দেবে, এবারে তোমাকে বলবে যে একটা, এবারে এক্সাম্পল একটা দিই, কোশ্চেন নাম্বার 2, এটা কোশ্চেন নাম্বার 1 ধরবে, কোশ্চেন নাম্বার 2 এখানে বলবে 1 কেজি ভরের কোনো বস্তু, 1 কেজি ভরের কোনো বস্তু 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ মিটার পার সেকেন্ড বেগে চলছে, কি এখানে হচ্ছে মিটার বেগে চলছে। এবারে বলবে ওই বস্তুটি যখন, দেখো এখানে আই আর জে ক্যাপ দিয়েছি, তার মানে কি এখানে XY তল দিয়েছি, ধরো এই বোর্ডটায় XY তলে রয়েছে। ওই বস্তুটি যখন 5 দরকার নেই, আরও কমিয়ে দাও, 2-5 মিটার স্থানাঙ্কে থাকবে, তখন বস্তুটির কৌণিক ভরবেগ মূল বিন্দু সাপেক্ষে কি হবে? এটা তোমাকে বের করে ফেলতে হবে। তাহলে এখানে মূল বিন্দু থাকলে এখানে বস্তু রয়েছে এই মুহূর্তে, এই বস্তুটার আর ভেক্টর কত না, বস্তুটার স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। স্থানাঙ্ক দেওয়া থাকলে মূল বিন্দু সাপেক্ষে আর ভেক্টর হয় আই, এইটা ইন্টু আই ক্যাপ প্লাস এটা ইন্টু জে ক্যাপ। এবারে এমভি তোমাকে বের করতে হবে। এমভি হচ্ছে পি, এমভি সমান কত? এই যে এম হচ্ছে 1 আর বি সব সিজিএস ইউনিট, এসআই ইউনিটে দেওয়া আছে। 3j ক্যাপ সমান হবে 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ। এটা আরটা হচ্ছে মিটার এককে আছে, আর এটা কিলোগ্রাম মিটার পার সেকেন্ড এককে রয়েছে। বাকিটা নিশ্চয়ই তুমি করতে পারবে, কারণ তুমি আর ক্রস পি করে দিলে এল পেয়ে যাবে। তাহলে এল ইকুয়ালস টু হবে আর ক্রস পি। এই আর ক্রস পি এর যে সূত্র সেটা তোমরা আগেই জেনেছো। এখানে ডিটারমিনেন্ট ফর্মে লিখতে হবে আই জে কে, আর এর ক্ষেত্রে কত? 5 আর 3। আর এর ক্ষেত্রে কত আছে? আর পি, আচ্ছা সরি, এখানে আরটা এই পর্যন্ত, আর এটা আমি নিচে যেটা লিখেছি সেটা হলো পি।
তাহলে r সমান হচ্ছে 2 5 0 আর পি 5 3 5 3 0। এই হলো গিয়ে আর আর পি, এদের ক্রস প্রোডাক্ট করলে আমরা কি পাবো, এল পাবো। এল সমান আর ক্রস পি। এইটার ভ্যালু আমরা ইনপুট করবো। আগে ভ্যালুটা বের করা যাক। আই 0 0 0 হয়ে যাবে, জে 0 0, কে ক্যাপ শুধু থাকবে 2 3 6 মাইনাস 5 5 25, 6 মাইনাস 25, কে ক্যাপ এখানে কী হবে 6 মাইনাস 25, 25 থেকে 6 বাদ দিলে কত হয় 19 হয়। তাহলে এখানে 6 মাইনাস 25 মাইনাস 19 কে ক্যাপ। তাহলে এখানে আমরা লিখব মাইনাস 19 কে ক্যাপ। একক কি লিখবো, কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড। এইটা হবে অ্যান্সার। এরকম সিম্পল প্রবলেম তোমাকে এক্সামে দেবে, তোমাকে জাস্ট এই জিনিসগুলোকে একদম ঠিকঠাকভাবে জেনে রাখতে হবে, তাহলে তুমি সিম্পলি একদম বসিয়ে দেবে। ক্যালকুলেশান তোমার এখানে ক্লিয়ার, তুমি বারবার করেছো ক্রস প্রোডাক্টের এইটা, তুমি এই আর জিনিসটা তুমি বারবার জানো আসছে। আর পি সমান এম ভি করে দেবে এইরকম। তুমি স্কেলার আর ভেক্টর গুণ হলে কী হয়, তার ইউনিটটা শুধু এখানে মিটার পার সেকেন্ড ছিল, এটা কেজি ছিল, শুধু ইউনিটটা এখানে চেঞ্জ হয়েছে, এটা 1 গুণ করে দিয়ে এটাই হয়েছে। এগুলোও তুমি জানো। এই বিষয়গুলো তোমাকে অনেকবার কষতে তোমার একটা সময় কি হয়ে যাবে, এগুলো মনে হবে খুবই ইজি। হ্যাঁ, তাহলে তুমি বুঝতে পারছো যে কীরকম পড়ে, কীরকমভাবে আসতে পারে। একেবারে তুমি নিজের মতো করে তৈরি হয়ে থাকলে তোমাকে যেভাবেই দিক না কেন তুমি পেরে যাবে, কারণ তুমি একেবারে প্রথম থেকে একদম বেস থেকে ভেক্টর এবং সব কিছু কনসেপ্ট লাগিয়ে তুমি এই কৌণিক ভরবেগকে জাজ করছো এবং মেজারমেন্ট করছো। এরকম বহু অঙ্ক রয়েছে, বহুভাবে তোমাকে দেবে। এই দুটোভাবে আমি দেখালাম মানে যে এটাইভাবে দেবে তা নয়, কিন্তু এই ব্যাপারটাকে যদি তুমি ক্লিয়ারলি বুঝতে পারো, তোমাকে যেভাবেই দিক না কেন তুমি কিন্তু প্রবলেমটা পেরে যাবে। তোমাকে তৈরি হতে হবে এমনভাবে যাতে তুমি ভালোভাবে শিখে তুমি 1000টা কোশ্চেন তুমি করলে না, ঠিক আছে, কিন্তু তুমি যে কোশ্চেনটা পরীক্ষায় পেলে সেটা তুমি করতে পারলে। আবার অনেকে হাজার কোশ্চেন করছে কিন্তু সে অতটা দিমাগ লাগাচ্ছে না, তার ফলে কী হবে, তার নতুন যখন পরীক্ষায় যখন প্রশ্ন আসছে সেটা নতুন মনে হচ্ছে, অথচ দেখা যাবে সে যে প্রবলেমটা করে গেছে তার থেকে অনেক সহজ প্রশ্ন পড়েছে, কিন্তু সেই প্রবলেমের মধ্যে ঢুকতে পারেনি, প্রবলেমটাকে ভালোভাবে সে জাজ করতে পারেনি। তোমাদের কাজ হবে সেটাই, প্রবলেমটাকে বোঝা, তাকে জাজ করা এবং অ্যাপ্লাই করার জন্য যে টুলগুলো আছে, ভেক্টর হেনা তেনা যেগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে দেখে রাখা। আজকে আর বেশি কিছু বলবো না, আজকে এই পর্যন্ত রাখলাম। তোমরা পিডিএফ দেখবে, পিডিএফ তুলবে, সেখান থেকে নিজে করবে, ইজিলি তোমরা পেরে যাবে। আশা করি তোমাদের অসুবিধা হবে না। তোমরা খুব ভালো থাকো। উইশ ইউ অল দ্য বেস্ট।